দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কি হচ্ছে বাংলাদেশে? শেষ 2 সপ্তাহে আমরা আমাদের দেশের সবচেয়ে খারাপ একটা সময় দেখেছি, যেখানে আমরা সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে দেখেছি। ইনফ্যাক্ট নিরীহ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ এবং অত্যাচার দেখেছি। এছাড়াও দেশের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি যখন এই ধরনের কথা বলে, তখন আমাদের চোখ কপালে উঠে যায়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এছাড়াও আমরা আমাদের দেশের সেনাবাহিনী সহ অন্যান্য রক্ষাকারী বাহিনীদের দেখেছি নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণ এবং অত্যাচার করতে। কোথা থেকে এর শুরু হয়েছিল এবং এর শেষ পরিণতিটাই কোথায় গিয়ে ঠেকবে? কেন করা হয়েছিল এই আন্দোলন? আসুন একটু শুরু থেকে জানি। 1971 সালের যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোটা সিস্টেম চালু করে 1972 সালে। 1972 সালেও মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা ছিল, কিন্তু সেই সময় 80%ই কোটা তালিকা ছিল এবং মাত্র 20% লোকই শুধুমাত্র মেধা তালিকায় চাকরি পেত। তবে সেই সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই এই কোটা সিস্টেমটা চালু ছিল, যার পরবর্তীতে 1985 সালে সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তানদের জন্য এই কোটা সিস্টেমটা বহাল রাখা হয়। তবে সেই সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তবে পরবর্তীতে আবারও এই কোটা সিস্টেমের ভিতরে কিছুটা সংস্কার আনা হয়, যেখানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি পর্যন্ত কোটা সিস্টেমটাকে বহাল রাখা হয়। এবং তার পরবর্তীতে অর্থাৎ 2011 সালের পরে বিভিন্ন সময় আমরা কোটা আন্দোলন দেখে থাকি, তবে সেটা খুব বড় আকারে রূপ নেয় নাই। তবে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং 2 জন সাংবাদিক মিলে কোটা সিস্টেমের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট দায়ের করে এবং সেই সময় কোটা আন্দোলনটা সব থেকে বড় আকারে ধারণ করে। 2018 সালে এই আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে দাঁড়িয়ে বলেন কোনো প্রকার মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, যার বিরুদ্ধে 2021 সালে একদল মুক্তিযোদ্ধার সন্তান আবারও হাইকোর্টে এর বিরুদ্ধে একটা রিট দায়ের করে, যার ফলশ্রুতিতে গত 4 জুন হাইকোর্ট নির্দেশ দেয় যে মুক্তিযোদ্ধা কোটা আবারও চালু করা হবে এবং রাষ্ট্রপক্ষ আবারও একটা রি-আপিল করে যেন এই রায়টাকে স্থগিত করা হয়। তবে এর শুনানি দেওয়া হয় 4 জুলাই। 4 জুলাই হাইকোর্ট এই রায় দেয় যে এই কোটা সিস্টেমটাকে চালু করা হবে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেটা বাতিল ঘোষণা করে, এবং যার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে কোটা বিরোধী আন্দোলন শুরু করে। মূলত এই আন্দোলনটা ছিল তাদের ন্যায্য অধিকারের আন্দোলন এবং তাদের ভবিষ্যৎ চাকরির জন্য একটি আবেদন। আপনার হয়তো এখন প্রশ্ন আসতে পারে, কোটা সিস্টেমের জন্য এই ছাত্ররা কেন এত পরিমাণ ফার্স্ট্রেটেড? যার মূল কারণটা হচ্ছে আমাদের দেশে প্রপার জবস নেই, ছাত্রদের বেকারত্ব বেশি। ইনফ্যাক্ট আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আমাদের দেশে একটা বড় অংশ বেকার অবস্থায় থাকে। আমি এই বেকারত্ব নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দিয়ে রাখলাম। তবে 14 জুলাই পর্যন্ত এই আন্দোলনটা খুবই শান্তিপূর্ণ ছিল, খুবই সুষ্ঠু ছিল। তবে 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে যখন বাংলাদেশে আসে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে রাজাকার বলে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এবং যার ফলশ্রুতিতে সম্পূর্ণ শিক্ষার্থীরা ফুলে ফেঁপে ওঠে এবং তারপর থেকে শুরু হয় সহিংসতা এবং এই হামলাযজ্ঞ। তবে 15 জুলাই সব থেকে বাজে একটা ঘটনা ঘটে, কারণ ছাত্রলীগ এবং পুলিশ মিলে একযোগে এই নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। বিভিন্ন হলগুলোতে আমরা দেখি শিক্ষার্থীদের পেটানো হয়, এমনকি ধারালো ছুরি এবং অস্ত্র দিয়েও শিক্ষার্থীদের গায়ে আঘাত করা হয়। আরো খারাপ বিষয়গুলো হচ্ছে যখন শিক্ষার্থীদের হাসপাতাল থেকে তুলে এনে তাদের উপর আক্রমণ করা হয় এবং ধীরে ধীরে কোটার এই আন্দোলনটা আরো সহিংসতায় রূপ নেয় এবং প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের একটা ক্ষোভ শুরু হয়। এবং সব থেকে বাজে বিষয়টা ছিল ছাত্রলীগের এই শিক্ষার্থীদের উপর আক্রমণ, এবং এই আক্রমণটা একেবারে মেনে নেওয়ার মতো ছিল না। তবে 17 এবং 18 জুলাই এই আন্দোলনটা আরো বড় আকার রূপ নেয়। ঢাকার মিরপুর সহ শাহবাগ এরিয়ায় আগুন জ্বলে এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গায়ে পুলিশের গুলি নিক্ষেপও দেখি, যেটা ছিল ইতিহাসের মধ্যে সব থেকে বাজে একটা ঘটনা। কারণ আমরা কখনোই এক্সপেক্ট করবো না যে পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করবে।
এবং এর ফলশ্রুতিতে 19 জুলাই থেকে আমাদের সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং 19, 20, 21 এবং 22 জুলাই পর্যন্ত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকে। যার ফলশ্রুতিতে এই কয়েকটা দিনে কি হয়েছে সেটা আমার আপনার সবার কাছে অজানা ছিল এবং এর মধ্যে আমরা বিভিন্ন ভিডিও আমাদের সামনে আসতে দেখেছি যেখানে শিক্ষার্থীদের বাজেভাবে মারা হয়, এমনকি তাদের বাসা থেকে, তাদের হল থেকে তাদের তুলে এনে শিক্ষার্থীদের গায়ে আক্রমণ করা হয়। এবং এর মধ্যে আমরা দেখতে পারি যে হেলিকপ্টার সহ সেনাবাহিনী বাংলাদেশে মোতায়েন করা হয় এবং বাংলাদেশে কারফিউ জারি করা হয়। এবং সেনাবাহিনী মোতায়েনের পর থেকে আমরা কোটা আন্দোলনকারীদেরকে আর রাস্তায় দেখতে পারি না। এর মধ্যে 500 থেকে 700 মতো শিক্ষার্থী নিহত হয়। আমরা অনেক সময় নিরীহ প্রাণকে যেতে দেখেছি, এমনকি আমরা 1500 থেকে 2000-এর মতো শিক্ষার্থীকে আহত হতেও দেখেছি, যেটা বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায় বলেই লেখা থাকবে। এবং সর্বশেষে আমরা যেটা জানতে পারি যে গত 28 জুলাই কোটা আন্দোলনকারীদের সমন্বয়কদের মধ্যে 6 জন ডিবি অফিসে গিয়ে তাদের স্বীকারোক্তি দেয় যে তারা এই কোটা আন্দোলন বন্ধ করে দেয়। তবে তার আগে অর্থাৎ 26 জুলাই আমরা দেখতে পারি সরকার তাদের দাবি মেনে নেয় এবং হাইকোর্ট শুধুমাত্র 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা দিয়ে 93% মেধা তালিকায় বিবেচনা করার সিদ্ধান্ত নেয়, যেটা এই শিক্ষার্থীদের দাবি ছিল এবং সমগ্র বাংলাদেশের দাবি ছিল। তবে এখন প্রশ্ন আসে, কেন এতগুলো প্রাণ ঝরলো? কারণ এই কাজটা অনেক আগেই করা যেত, তাহলে এতগুলো শিক্ষার্থীর প্রাণ যেত না। ইনফ্যাক্ট বাংলাদেশে এত সহিংসতা হতো না এবং বিশ্ববাজারে আমাদের মান সম্মান অর্থাৎ ছাত্রদের উপর আক্রমণের এত বড় একটা সহিংসতা নিউজটাও পাবলিশ হতো না। তাহলে কি অপরাধ ছিল এই নিরীহ শিক্ষার্থীদের? তাদের অপরাধটা কি ছিল? তাদের অধিকার আদায়ের দাবি কিংবা তাদের মেধার জন্য তাদের লড়াই? এবং এর মধ্য থেকে আবারও প্রমাণ হয় ছাত্ররা যতবারই রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায় করতে পেরেছে। তবে অবশ্যই আমরা এই নৃশংস হামলা এবং হত্যাযজ্ঞের বিচার চাই। সুষ্ঠু বিচারের আশা করেই আজকের মতো আমরা আমাদের ভিডিও শেষ করছি এবং যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের জন্য গভীর শ্রদ্ধা এবং মন থেকে দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।